হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সি ইউনিটের বিগত বছরে কয়েকটা প্রশ্ন সলভ করব। বিগত বছর মানে গত বছর যে প্রশ্নগুলো এসেছিল সি ইউনিটে প্রবলেম সলভিংয়ে 15টা ম্যাথ আসে। প্রত্যেকটা ম্যাথের মার্ক হয় 2, আর এতে যদি ভুল আনসার করো তাহলে নেগেটিভ মার্কিং হবে 0.5। তো সেই প্রবলেম সলভিং অংশের যে 15টা ম্যাথ গত বছর এসেছিল সেগুলো আজকে সলভ করব। এরপর কিছু বেসিক ম্যাথমেটিক্যালস রুলস নিয়ে আলোচনা করব। তো আমাদের এই কোর্সটা হচ্ছে ফ্রি কোর্স, আমরা এটা করতেছি হালদা পাবলিকেশনের পক্ষ থেকে। আর আমাদের এই কোর্সে আমরা ম্যাথ কোর্সটাতে আমরা হালদার এই বইটার হ্যাঁ সবগুলো টপিক শেষ করব। সিইউর পরীক্ষার আগে এই বইয়ের সবগুলো টপিক শেষ করব। এই বইয়ে পাটিগণিত, জ্যামিতি এবং বীজগণিত অংশ আছে। বীজগণিত অংশ সব আমাদের লাগবে না, আমরা অল্প কিছু করব। জ্যামিতি অংশেরও সব আমাদের লাগবে না, কিন্তু পাটিগণিত পুরোটা আমরা শেষ করব। জ্যামিতি অংশের গুরুত্বপূর্ণ অংশ আর বীজগণিতের যেগুলো আসতে পারে সেই অংশগুলো আমরা শেষ করব। এই বইয়ের ম্যাথগুলো শেষ করলে শুধু সিইউ না, তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, সেগুলোও তুমি সলভ করতে পারবা। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে জেনারেল ম্যাথ অংশ থেকে ম্যাথ আসে সেগুলো তুমি সলভ করতে পারবা। আবার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল মানে বিইউপির যে ম্যাথগুলো আছে সেগুলোও সলভ করতে পারবা। সিইউতে ম্যাথগুলো দেয় বাংলায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যাথগুলো দেয় বাংলায়। সিইউর ম্যাথে বাংলার পাশাপাশি ইংরেজিটাও দেওয়া থাকে। বিইউপিতে ম্যাথ ইংরেজিতে দেওয়া হয়। তো এই বইতে প্রতিটা ম্যাথ বাংলা ইংরেজি মিক্স করেই দেওয়া আছে। তো যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই বইটা পড়তে পারো, ঠিক আছে? আমি এই বই থেকে প্রবলেম সলভ করাবো, তো এই বইটা তোমার কাছে থাকলে তোমার জন্য সুবিধা হবে। তো আপাতত আজকে আমরা শুধু সি ইউনিটের চিরাং ইউনিভার্সিটির সি ইউনিটের গত বছরের প্রবলেম সলভিং অংশের 15টা ম্যাথ সলভ করি আগে, তারপর বেসিক কিছু নিয়ে আলোচনা করব। তো আমি এখানে বোর্ডে দুটো ম্যাথ লিখে রেখেছি, ধাপে ধাপে সবগুলোই লিখবো। এই দুটো ম্যাথের অপশনগুলো আমি লিখি নেই, ঠিক আছে? ম্যাথের তো অপশন লিখে লাভ নাই, ম্যাথে তুমি অপশন দেখে আনসার করতে পারবে। এরকম ম্যাথ আছে যেগুলো, সেগুলোর বেলায় আমি অপশন লিখবো। এই দুটার বেলায় অপশন ছাড়াই আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো প্রথম ম্যাথটাতে আছে মিস্টার জামান একটি ভূমির 8/5 অংশের মালিক। তিনি তার অংশের 5/1 বিক্রয় করে দেন 1,00,000 টাকায়। ভূমির মূল্য কত ছিল? তাহলে আবার খেয়াল করো, মিস্টার জামান ভূমির 8/5 অংশের মালিক। তিনি তার অংশের 5/1 বিক্রয় করে দেন, 5/1 অংশ বিক্রয় করে দেন কত টাকায়? 1,00,000 টাকায়। এখন একটা জিনিস চিন্তা করো, আমি একটা জমিকে 8 খণ্ড করলাম, ঠিক আছে? ভূমি মানে জমির কথা বলতেছি। আমি একটা জমিকে 8 টুকরা করলাম, 5 টুকরা আমি জামান সাহেবকে দিলাম। তাহলে জামান সাহেবের কথা আছে 5 টুকরা। উনি এই 5 টুকরার 1 টুকরা, এই যে 5/1 অংশ মানে 5 টুকরার 1 টুকরা বিক্রি করে দিচ্ছে কত টাকায়? 1,00,000 টাকায়। জিজ্ঞেস করছে ভূমির মূল্য কত। তো দেখো 8 টুকরার 5 টুকরা, সেখান থেকে আবার 1 টুকরা, তার মানে ওই 8 টুকরারই 1 টুকরা। 8 টুকরার 1 টুকরা যদি 8টা খণ্ডের একটা খণ্ড যদি 1,00,000 টাকা হয়, পুরো খণ্ডটার মান কত হবে? পুরো খণ্ডটার দাম কত হবে? 8,00,000 টাকা। ম্যাথ করা ছাড়া যারা একটু বেসিক বোঝে তারা এই প্রশ্নটা এমনিতেই আনসার করতে পারবে, ঠিক আছে? এখন ধরো তুমি এভাবে চিন্তা করতেছো না, এটা তো মিলে গেছে। 8/5 অংশ, 5/1 অংশ মিলে গেছে যে 5 টুকরা করছে, সেই 5 টুকরারই 1 টুকরা। তো সিইউতে সাধারণত ম্যাথগুলো এরকম সহজই দেয়। তুমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাথ করতে যাবো, তুমি দেখবে যে ক্যালকুলেশন এমন দেওয়া হচ্ছে যে খুব ইজিলি করা যাচ্ছে। 2 মার্ক দিয়ে রাখছে, কিন্তু তারা প্রশ্নগুলো করে মোটামুটি সহজ। এই কারণে কাটমার্ক অনেক বেশি হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি কাটমার্ক দিয়ে আলোচনা করতে তুমি অবাক হয়ে যাবে, অনেক বেশি নাম্বার পেয়েও চান্স পাচ্ছেন। কারণ প্রশ্ন সহজ হয়, প্রশ্ন সহজ হলে সবাই পারে। দেখা গেল 60-70 সবাই পাচ্ছে, তো 60-70 সবাই পেলে চান্স কার হবে? চান্স পাবে যে 70-এর চেয়ে বেশি পাচ্ছে। তো এই ধরনের ম্যাথগুলো করতে গেলে এটা মাথায় রাখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথ বলে চিন্তা, শুধু কোনো ক্যালকুলেশন নাই, শুধু চিন্তা করেই ম্যাথ আনসার করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আবার জগন্নাথ বা জাহাঙ্গীরনগর এরকমটা হয় না। এবার আসি দ্বিতীয় প্রশ্নটাতে। দ্বিতীয় প্রশ্ন আমাকে বলা হচ্ছে রুবেল 8 দিনে একটি কাজ শেষ করতে পারে এবং তার ছেলে 12 দিনে ওই কাজ শেষ করতে পারে। তাদের দুজন কত দিনে একসাথে শেষ করতে পারে? এটা খুব কমন একটা প্রবলেম না? আমাদের অনেক সময় দেয় 2 বান্ধবী সিমি, তারপর কিমি, ঠিক আছে? এরা দুজনে মিলে, একজন হয়তো ম্যাথ 3 দিনে করতে পারে, আরেকজন ম্যাথ 5 দিনে করতে পারে। দুজনে একসাথে সমাধান করলে কত দিনে করতে পারবে? তো একই রকম ভাবে একটা কাজ দিল, রুবেল 8 দিনে করে, তার ছেলে করে 12 দিনে, তাহলে দুজনে মিলে একসাথে কত দিনে
করতে পারবে। এরকম যখনই কোনো কাজের সূত্র দেয় ব্যাপারগুলো সহজ মোটামুটি, তাই না? আমরা জানি কি করতে হবে, ভেরি সিম্পল। এদের দিনগুলো দেখো কত, 8 আর 12, নিচে যোগ করে দিবা, উপরে গুণ করে দিবে, ঠিক আছে? তো 8 যোগ 12 কত হয়, 20। এখন 4 দিয়ে কাটো, এটা হবে, সরি, এটা হবে 2 আর এটা হবে 5, ঠিক আছে? তো 12 দুগুণ 24 আর 5, তো 24কে 5 দিয়ে ভাগ করলে 20-এর জন্য 4 আসবে আর 4-এর জন্য 0.8 আসবে, তার মানে 4.8 দিবে, ঠিক আছে? তাহলে এরকম যখনই দিবে দিনগুলোকে নিচে যোগ করে দিবা, উপরে গুণ করে দিবে, তাহলে দুজনে একসাথে কত দিনে করতে পারবে সেটা আনসার চলে আসবে। এবার আসি পরবর্তী প্রশ্নে। 7-এর 300% এবং 5-এর 200% এর মধ্যে পার্থক্য কত? তো পার্সেন্টেজের অঙ্ক যদি বুঝে থাকো, যে 7-এর 300% মানে 7-এর 3 গুণ, 7-এর 300% মানে 7-এর 3 গুণ, আর 5-এর 200% মানে 5-এর 2 গুণ। এদের মধ্যে পার্থক্য বের করতে বলছে, তাহলে আমি কি করব, 3 7, 7 আর 3 গুণ করবো, বিয়োগ করবো 5 গুণ 2, তো 3 7 21, 5 দুগুণ 10, বিয়োগফল কত হবে, 11। সহজ অঙ্ক। এরপর একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় গড় বয়স 1 বেড়ে যায়, তার মানে গড় বয়স কত হবে, 15 হবে। এখন গড় বয়স 14 আছে, যখন 24 জন ছাত্রের গড় বয়স করতেছি তখন গড় বয়স হচ্ছে 14, আর শিক্ষকের বয়স যদি যোগ করি গড় বয়স বেড়ে কত হয়ে যায়, 1 বেড়ে যায়, তাহলে 1 বেড়ে গেলে 15 হবে। তো শিক্ষকের বয়স কত? তাহলে চিন্তা করো আমরা গড় কিভাবে বের করি, 24 জন ছাত্রের বয়সের গড় কিভাবে করবো, 24টা বয়স যোগ করে 24 দিয়ে ভাগ, 24 জন ছাত্রের সবার বয়স তো সেম হবে না, হতেও পারে তো কাছাকাছি হবে, কারো বয়স 14, কারো বয়স 15, কারো বয়স 21, এরকম। তো এরকম 24 জন ছাত্রের গড় বয়স যদি 14 হয়, তাহলে আমরা তাদের টোটালটা বের করে ফেলতে পারি খুব সহজে, যে 24 জন ছাত্র তার সাথে গুণ 14, ঠিক আছে? গড় বয়সকে সংখ্যার সাথে গুণ করে দিলে মোট বয়সটা পাওয়া যায়, কত পাওয়া যায়, কি পাওয়া যায়, মোট বয়সটা। এটা 24 জন, ঠিক আছে? এটা আমি ইংরেজিতে লিখি নাই, বাংলায় লিখছি, এটা 24 জন, ওকে। তো 24 গুণ 14, তাহলে এখানে আমি ছাত্রদের মোট বয়স পেলাম। এবার আসি শিক্ষকের বয়স যোগ করলে কি হবে, আমি ধরলাম শিক্ষকের বয়স এক্স, শিক্ষকের বয়স এদের সাথে যোগ করে দিলাম, তাহলে এখন সংখ্যা কত হয়ে গেল, ছাত্র 24 জন, শিক্ষক একজন জন, মোট মানুষ হয়ে গেল 25 জন, তাহলে 25 জনের বয়সের গড়, ঠিক আছে? তো 25 জনের বয়সের গড় মানে আমি 25 দিয়ে ভাগ করব, তো তার রেজাল্ট কি আসবে, আগের বয়সের চেয়ে 1 বেশি মানে 15। কত আসবে, 15। তো এটা তো বুঝলাম, যে হিসাবটা সহজ, যে আমি কি করছি, প্রথমে আমি 24 জন ছাত্রের মোট বয়স বের করছি, কিভাবে, 24 জন ছাত্রের গড় বয়সের সাথে 24 গুণ করেছি, তাহলে এটা তাদের মোট বয়স, এই মোট বয়সের সাথে শিক্ষকের বয়স এক্স যোগ করলাম, তাহলে এখন মানুষ হয়ে গেল 25 জন, তো 25 দিয়ে ভাগ করলে সেই 25 জনের গড় বয়স, ওরা বলে দিচ্ছে গড় বয়স আগের চেয়ে 1 বেশি হবে, মানে 14-র চেয়ে 1 বেশি মানে 15 হবে। তাহলে এখন সিম্পল আমাকে জাস্ট এই এক্স এর মানটা বের করতে হবে। তো আমি উপরের এই অংশটুকু একটু মুছে দিই, এই অংশটার 25 যদি ওই পাশে যায়, 24 গুণ 14 যোগ এক্স, এখানে কি হবে, 25 গুণ 15, 25 ও পাশে গিয়ে গুণ হবে। এবার এই অংশটুকু ওটাকে ও পাশে পাঠিয়ে দিব, তাহলে এই অংশে এটা প্লাস আছে, ও পাশে গেলে কি হবে, মাইনাস হবে, এই পাশে শুধু এক্স থাকবে, তাহলে 25 গুণ 15 বিয়োগ 24 গুণ 14। তোমার জন্য সুখবর হচ্ছে তুমি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা, ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 100 ms পর্যন্ত সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে? তুমি নর্মাল ক্যালকুলেটর নিয়ে যেতে পারো, পকেট ক্যালকুলেটর থাকে না, কমার্সের স্টুডেন্টরা ব্যবহার করে, এটা তো অবশ্য কমার্সের ইউনিট, তো কমার্সের স্টুডেন্ট যারা আছে তোমরা তোমাদের ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা। সায়েন্সের স্টুডেন্টরা কি করতে পারো, সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে, কিন্তু 100 ms পর্যন্ত, 100 ms এর নিচেও পারবে, 82 ms 92 ms এরকম ক্যালকুলেটর থাকে কিছু, সেগুলো নিয়ে যেতে পারবা, কিন্তু 100 ms এর উপরে পারবে না।
সাধারণত যেগুলো আমরা ইন্টারে ব্যবহার করি 991 ইএস সিরিজ, ইএস প্লাস সিরিজ বা অনেকে ইএক্স সিরিজের ক্যালকুলেটর ব্যবহার করে, এগুলো পারা যাবে না। 100 এমএস হাইয়েস্ট। ওকে, তো এই জিনিসটা তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ইজিলি মান বের করতে পারতো। আর আমরা যদি এমনিতে হিসাব করি 25 আর 10 মানে 250, 5 25-এ কত হয় 125, টোটাল হলো 325, না সরি 125 250 যোগ করলে হচ্ছে 350 375 মাইনাস 24 আর 14, এর একটু ঝামেলা, তো সমস্যা নেই আমরা করি। 10 দিয়ে গুণ করলে হচ্ছে 240, 240-এর সাথে আবার 4 20 80, 320, 4 4 16, 336। ঠিক আছে, আমি মুখে মুখে হিসাব করতেছি। তো 375 থেকে 336 গেলে কত হয়, 300 300 বাদ, 75 থেকে 35 গেলে 40 থাকার কথা, 36 চলে গেছে, তাহলে 39। তাহলে শিক্ষকের বয়স 39 বছর। ঠিক আছে, একটু বইয়ে দেখি আনসারটা কি দেওয়া আছে। হ্যাঁ, শিক্ষকের বয়স 39 বছর, তার মানে কি আছে। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যখনই আমাদেরকে এরকম গড় বয়স বলবে, আমরা মোট বয়স কিভাবে বের করবো, গড় বয়সের সাথে সংখ্যাটা গুণ করে দিব। তো ছাত্রদের মোট বয়স চলে আসছে, তার সাথে শিক্ষকের বয়স যোগ করে এবার এখন গড় করবো। তো মোট সংখ্যা দিয়ে ভাগ, ছাত্র 24 জন, শিক্ষক 1 জন, মোট 25 জন দিয়ে ভাগ। তো গড় হয়ে যাবে 15, আগে 14 ছিল, এখন 1 বেড়ে 15। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করছি। ওকে, এবার আসি পরের প্রশ্ন। একজন ব্যক্তি, আচ্ছা তোমরা দেখতে পাবে না, একজন ব্যক্তি 1400 টাকায় একটি সাইকেল কিনে তা 15% ক্ষতিতে বিক্রয় করে। সাইকেলের বিক্রয় মূল্য কত? এটা তো সহজ। বিক্রয় মূল্য কিভাবে বের করবো, ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিব। ঠিক আছে, বিক্রয় মূল্য বের করে কিভাবে, ক্ষতিতে যদি বিক্রয় করি, বিক্রয় মূল্য সূত্র ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। যদি ক্ষতি হয়, লাভ হলে লাভটা যোগ করতে হবে, আর ক্ষতিটা বিয়োগ করতে হয়। তো ক্রয় মূল্য কত, 1400, ক্রয় মূল্য 1400, ক্ষতি কত, 1400 এর 15%। তো 1400 এর 15% মানে 14 সাথে কত গুণ করব, হ্যাঁ 15% মানে 100 ভাগের 15 ভাগ, এত গুণ করবো। তো 100 আর 1400 কাটবে 14, তাই না, 14 আর 15 গুণ করে আবার সেই ক্যালকুলেটারের কাজ, তোমার কাছে তো ক্যালকুলেটার থাকবে, আমার কাছে নাই, তো আমি আপাতত হিসাব করি। এটা হবে 150, তার সাথে 4 15 60, 210। তো 1400 বিয়োগ 210, তো 1200, 1190। তাহলে সাইকেলের বিক্রয় মূল্য 1190 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার আছে পরের ম্যাথগুলোতে। 6 নম্বর ম্যাথটা বলতেছে, একজন মানুষ প্রতি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করলো। তাহলে প্রতি ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় 30 মাইল করে ভ্রমণ করছে 2 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টায় 30 মাইল করে ভ্রমণ করছে 2 ঘন্টা, এবং পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল ভ্রমণ করলো। পরবর্তী 3 ঘন্টায় ভ্রমণ করছে 60 মাইল। গড়ে ঘন্টা প্রতি কত মাইল ভ্রমণ করলো। এটা সেই আগের মতো, এটা বেগের অঙ্কে, আর বেগের অঙ্ক বলে, বাট এটা আসলে গড়ের অঙ্কের মতোই তুমি চিন্তা করতে পারো। তো দেখো, প্রতি ঘন্টায় 30 মাইল হলে 2 ঘন্টায় কতটুকু যাবে, 1 ঘন্টায় 30 মাইল যায়, তাহলে 2 ঘন্টায় যাবে 30 গুণ 2 মানে 60 মাইল। এর পরের 3 ঘন্টায় আরো 60 মাইল গেছে, এরকম বলে না যে 3 ঘন্টা 3 ঘন্টায় 60 মাইল করে, মানে প্রতি ঘন্টায় 60 মাইল করে 3 ঘন্টা গেছে, এরকম না, 3 ঘন্টায় মোট 60 মাইল গেছে, তাহলে তার আরো গেল 60 মাইল। ঠিক আছে, তাহলে মোট সে কত মাইল গেল, 120, মোট গেল 120। এখন দেখো সময় কত, প্রথমে গেছে 2 ঘন্টা, পরের বার গেছে 3 ঘন্টায়, তাহলে মোট হলো 5 ঘন্টা। তো যে কোনো জিনিসের গড় বের করার নিয়ম কি, যে মোট, সবসময় মোটটা আগে বের করে ফেলবো। যে আমি এখানে দূরত্বটা 60 মাইল, এই যে 30 মাইল, প্রতি ঘন্টায় 30 মাইল করে 2 ঘন্টা, তাহলে টোটাল কত, 30 গুণ 2, দূরত্বটা বের করলাম, প্রথম দূরত্ব। দ্বিতীয় দূরত্বটা পুরো মান সরাসরি দেওয়া আছে, পুরো মান বসাইছি, তাহলে মোট দূরত্বটা বের করলাম। এবার মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করতেছি, কারণ গড়টা বের করতেছি সময়ের সাপেক্ষে। ঠিক আছে, তো অনেকে এখানে বেগ বলে, দূরত্ব বাই সময় বেগ। তোমার অত বেগ টেগ চিন্তা করার দরকার নেই, তুমি কমার্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট যদি হও, সায়েন্সের স্টুডেন্ট বুঝে যাবে ইজিলি।
কিন্তু কমার্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট তুমি তো বেগ বোঝার দরকার কি, তুমি গড় চিন্তা করে এটা একটা গড় সময় হিসেবে গড় বের করতেছে, ঠিক আছে, যে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে 120/5, আমার মোট দূরত্ব 120 মাইল আর মোট সময় 5 ঘন্টা, 5 দিয়ে ভাগ করে দিছি। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? আসবে 24। তাহলে ঘন্টা প্রতি 24 মাইল, 1 ঘন্টায় 24 মাইল করে যায়। তাহলে এটার আনসার ঘন্টা প্রতি 24 মাইল যাবে। এবার 7 নাম্বার, একটি নির্ধারিত হার সরল সুদে 12,500 টাকা 4 বছরে সুদে আসলে 15,500 টাকা হয়। ঠিক আছে, আবার খেয়াল করো, একটি নির্ধারিত হার সরল সুদে, তোমরা মুনাফার অঙ্ক করে আসছো স্কুল লাইফে থাকতে, ঠিক আছে না, ওই সুদ মুনাফা একই কথা, সরল মুনাফা সরল সুদ কথা একই। তাহলে সরল মুনাফার অঙ্ক দিচ্ছে, সরল সুদে 12,500 টাকা, তাহলে 12,500 টাকা হচ্ছে আমার আসল, 4 বছরে, 4 বছর হচ্ছে আমার সময়, সুদে আসলে মানে মুনাফা আসলে 15,500 টাকা হয়। তার মানে এখানে আসলও আছে সুদও আছে, এটা আমাদের সুদ আসল। ঠিক আছে, সুদের হার কত জানতে চাচ্ছে, রেটটা কত। তাহলে আমি দেখি আমার সুদ কত আসছে, 15,500 থেকে 12,500 বিয়োগ, ঠিক আছে, তার মানে থাকবে 3,000। 15,500 থেকে 12,500 বিয়োগ দিলে কত থাকে? 3,000। তার মানে আমার 4 বছরে কত টাকা আসছে? 3,000 টাকা আসছে। তো 1 বছরে কত আসবে সেটা 4 দিয়ে ভাগ করবো। এখানে আবার কথা আছে, এই 3,000 টাকা কার জন্য পাইছো? 12,500 টাকার জন্য। সুদের হার কখনো এত টাকার জন্য বের করে না, সুদের হার বের করে 100 টাকার জন্য। যে 12,500 টাকায় যদি তুমি 3,000 টাকা পাও, তাহলে 100 টাকার জন্য তুমি কত পেতা? তাহলে সেই জিনিসটা করার জন্য তোমাকে এখানে আসল দিয়েও ভাগ করতে হবে আর উপরে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সুদের হার বের করার জন্য আমাকে কি করতে হবে? নিচে আসলটা দিয়ে ভাগ করব, যে সময় আর আসল দিয়ে সুদকে ভাগ। ঠিক আছে, সুদকে ভাগ করবো কি দিয়ে? সময় আর আসল দিয়ে। গুণ করবো 100 দিয়ে। তোমরা ছোটবেলায় একটা সূত্র পড়ে আসছো, I ইকুয়াল পি আর এন। এখানে এই পি ছিল আসল, এন ছিল সময়, আর ছিল সুদের হার, আই ছিল মুনাফা। তাহলে দেখো মুনাফা আমরা যদি পক্ষান্তর করি, শুধু আর বের করতে যাই, তাহলে পি আর এন এই পাশে গিয়ে আয়ের সাথে ভাগ, এই কাজটাই করছি। আর সুদের হারকে শতকরায় নেওয়ার জন্য মানে পার্সেন্টেজ নেওয়ার জন্য একটা এক্সট্রা 100 গুণ করতে হয়। তাহলে এখানে আমরা কাটাকাটি করি, এটা সাপোজ ধরো শুরুতেই কেটে ফেললাম। ঠিক আছে, এরপর 25 দিয়ে কাটলে 125-এর জন্য 5 পাবো, আর 25 দিয়ে 300-কে কাটলে আমরা পাবো কত? 12। আর এখানে একটা শূন্য রেখেছে তাই 120। আবার 4 দিয়ে 120-কে কাটলে আমরা পাবো 30। ঠিক আছে, আর কিছু বাকি আছে? হ্যাঁ, 30 আর 5 কাটলে হচ্ছে 6। তাহলে সুদের হার হচ্ছে 6%। তা আমার তো কাটাকাটি করতে হচ্ছে, তোমাদের কাটাকাটি করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করে দেবো। ঠিক আছে, তাহলে নিয়মটা মনে রাখবা যে সুদের হার বের করতে হলে সুদ বা মুনাফাকে কি করতে হবে? সময় আর আসল দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ আসবে, 100 দিয়ে গুণ না করলে এটা 0.006 আসতো, 0.06 আসতো। 100 দিয়ে গুণ করছি বলে এটা 6% আসছে বা 6% আসছে। ওকে, তাহলে এটা গেল সরল মুনাফার অঙ্ক। এবার আসি 8 নাম্বার। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রান রেট 3.2। রান রেট কত? 3.2। কত ওভারে? 10 ওভারে। রান রেট মানে আবারও সেই গড়। ঠিক আছে, 1 ওভারে কত করে হয়েছে সেটা, 10 ওভারের মধ্যে প্রতি ওভারে রান হয়েছে 3.2 করে। ঠিক আছে, ভাগ করলে এরকম দশমিক চলে আসে আর কি। শেষের 40 ওভারে রান রেট কত হলে, এবার গড়টা জানতে হচ্ছে যে রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে। তাহলে আমার টার্গেট হচ্ছে 282 রান, মোট রান কত? 282। এখন দেখো 1 ওভারে 3.2, মুছে দিই। 1 ওভারে 3.2 হলো 10 ওভারে কত হবে? 3.2 দিয়ে গুণ করবো 10-এর সাথে, হবে 32। 32 রান 10 ওভারে, প্রথম 10 ওভারে হয়ে গেছে। আমার টার্গেট কত? 282। তো 282 থেকে এই 32 বার। আচ্ছা, সবসময় মনে রাখবা টার্গেট সম্পূর্ণ ওভারের হয়। অনেকে মনে করে যে 40 ওভারে 282 করতেছে, না, টার্গেট মানে তো টার্গেটই, টার্গেট তো আর 40 ওভারের জন্য বলবে না, টার্গেট হবে 50 ওভারের জন্য। ঠিক আছে, তার মধ্যে 10 ওভার হয়ে গেছে, তো বাকি রান নিতে হবে। তো বাকিটা বলে নাই, টোটালটা বলছে, টার্গেট 282। তো 282 থেকে আমার 32 বিয়োগ বাদ, তাহলে আমাকে আরো কত রান নিতে হবে? 250 রানে। 250 রান নেওয়ার জন্য আমার কাছে ওভার আছে কত? 40। ঠিক আছে, তো কাটো, 0 0 কাটা, 25-কে 4 দিয়ে কাটি, 25-কে 4 দিয়ে ভাগ করলে 5, তারপর
5-এর জন্য। চার ছয় 24, সরি 4 6 24, আরো এক বাকি থাকে 10, তাহলে ওটা হবে 2, 6.2। যেহেতু দশমিকের পর এখানে কত দিল আমাকে, অপশনে দশমিকের পর এক ঘরে থাকবে, তো 6.2 রান করে, তাহলে পরের 40 ওভার রান রেট কত হতে হবে, 6.2। ঠিক আছে, এবার আছি পরের অঙ্কটাতে। 40% আপেল বিক্রি করার পর 420টি আপেল অবশিষ্ট আছে, শুরুতে কয়টি আপেল ছিল? এই প্রশ্নটা এভাবে দেওয়া ছিল না, এই প্রশ্নটাতে দেওয়া ছিল কিভাবে, যে একজন বিক্রেতা আছে, তার কাছে কিছু আপেল আছে, তিনি 40% আপেল বিক্রি করে দিয়েছে, এখনো তার কাছে কতগুলো রয়ে গেছে, 420টা আপেল রয়ে গেছে। তাহলে খেয়াল করো, রয়ে গেছে 420টা, বিক্রি 420টা করেনি, রয়ে গেছে, বিক্রি করার পর 420টা রয়ে গেছে, বিক্রি করছে কত, 40%। তো 40% যদি বিক্রি করে বাকি থাকে কত, 60%। তো 60% সমান হচ্ছে কত আমার, 420। তাহলে আমার 1% কত হবে, 60 ওপাশে গিয়ে ভাগ, 420 ভাগ 60, তাহলে আমার 100% কত হবে, 100 ওপাশে গিয়ে গুণ হবে। ঠিক আছে, 1 থেকে 100 তে গেলে এপাশে 100 গুণ করতে হবে। তাহলে এখন কাটি, 6 7 42 হয়, তাহলে 700টা, শুরুতে তার কাছে আপেল কত ছিল, 700টা আপেল ছিল। তো আমি একটু শর্টকাট দেখছি যে 40% আপেল বিক্রি করার পর 420টি আপেল অবশিষ্ট থাকে, শুরুতে কয়টি আপেল ছিল। ঠিক আছে, 60% মানে 420, যে 40% বিক্রি করলে আরো 60% থাকে, তো 60% মানে 420 হলে 1% মানে 420/60, 100% মানে তার সাথে 100 গুণ, তাই টোটাল থাকবে কয়টা, 700টা, যে শুরুতে আপেল ছিল 700টি। আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্কগুলোতে যাই, আমি নিচের অঙ্কটা দিয়ে শুরু করি, এটা 12 নম্বর অঙ্ক, এটা দিয়ে শুরু করি, এটা একটু সহজ আছে। পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:5:3, তাদের মোট বয়স 75 হলে পুত্রের বয়স কত? তো আমাকে তো মোট বয়স দেওয়াই আছে, তাই না? আমরা অনুপাতের অঙ্ক যদি বুঝে থাকো, আমরা করাবো আমাদের ক্লাসগুলোতে, যখন টপিক ওয়াইজ ক্লাস সলভ করাবো, তখন আমরা কি করবো, এই মানে অনুপাতের অঙ্কগুলো আর একটু ভালো মতো বুঝিয়ে করাবো। এখন তো আমি প্রবলেম সলভ করাচ্ছি, জাস্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো কিভাবে সলভ করবো সেটা দেখাচ্ছি। তো কেউ যদি না বুঝে থাকে কোনো টপিক, কোনো একটা ম্যাথ বুঝতেছো না, তোমার কাছে মনে হচ্ছে আরে তো জাস্ট করিয়ে দিয়ে চলে যাচ্ছে, বোঝাচ্ছে না, জাস্ট আমাদের সাথে থাকো। তোমাদের নেক্সট পরবর্তী যে ফ্রি ক্লাসগুলো হবে, সেখানে আমরা টপিক ওয়াইজ যখন সলভ করব, তখন আমি সবগুলো বুঝিয়ে দিব যে তুমি অনুপাতের অঙ্কগুলো কিভাবে করবা না করবা। এটা তো একটা টাইপ মাত্র, অনুপাতের অনেক রকমের ম্যাথ আছে, সবগুলো কিভাবে করবা আর ধাপে ধাপে বুঝিয়ে বুঝিয়ে করাবো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আমাকে মোট বয়স দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, একটা জাস্ট মান চাচ্ছে পুত্রের বয়স। তো পুত্রের বয়সের অনুপাত কত, 3। তো এরকম যখন একটা অনুপাতের মান জাস্ট বের করতে বলে, তখন মোট সংখ্যাটাকে অনুপাতগুলোর যোগফল দিয়ে ভাগ করতে হয়, আর যার মান চাচ্ছে তাকে দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো, অনুপাতগুলোর যোগফল 7 আর 5 যোগ করলে 12, 12 সাথে 3 যোগ করলে 15, আর গুণ করবো 3 দিয়ে, তাই না? তো 15 আর 75 কাটলে হবে 5, 3 5 15, তার মানে পুত্রের বয়স 15 বছর। ঠিক আছে, তো এটা মনে রাখবা যে আমার কাছে মোট সংখ্যাটা আছে, কয়েকটা অনুপাত দিছে, আমি জাস্ট অনুপাতের যোগফল দিয়ে মোট সংখ্যাটাকে ভাগ করবো, যেটার মান চাচ্ছে সেই অনুপাত দিয়ে গুণ করবো, অটোমেটিক আমার আনসার চলে আসবে। এটা গেল। এবার আসি, নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি 21 ও 9 দ্বারা সমানুপাতিক বিভাজ্য? এখানে আমি অপশনগুলো লিখি নাই, এখন তোমাদের জন্য সুবিধার জন্য অপশন ছাড়া এটা করা যাবে না, আমি অপশনগুলো একটু লিখি। অপশন দেওয়া আছে 21, 126, 63, 42, এই চারটা সংখ্যা আমাকে দেওয়া। ঠিক আছে, বলছে এই চারটার মধ্যে কোন সংখ্যাটা 21 এবং 9 দ্বারা বিভাজ্য। তো আমরা যদি অপশনের সংখ্যাগুলোকে 21 আর 9 দ্বারা ভাগ করি, তাহলে 21কে 21 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না। আর 126কে আমি 21 দিয়ে ভাগ করলে আমার মান আসবে 11, আর 9 দিয়ে ভাগ করলে মান আসবে 14, তার মানে এটাকে ভাগ করা যায়। 63কে যদি আমি 21 দিয়ে ভাগ করি, আমার মান আসবে 3, 9 দিয়ে ভাগ করলে মান আসবে 7, 42কে 21 দিয়ে ভাগ করলে 2 আসবে, 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 42 আর 21 তো আনসার না, এই দুটো আমার আনসারটা হবে। তবে আমাকে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটা নিতে, তাই আনসার হবে কোনটা, ছোটটা,
63। আশা করি বুঝতে পারছি। এবার পরের প্রশ্নে যাই। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি ডি এর মধ্যে যথাক্রমে 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। তার মানে আমার কাছে টাকা আছে, সেই টাকা আমি এত ভাগে ভাগ করেছি। যদি সি এর প্রাপ্ত টাকা ডি অপেক্ষা 1000 বেশি হয়, তাহলে বি এর টাকা কত? এখানে আমাকে মোট পরিমাণটা বলে নাই, জাস্ট বলছে সি এর টাকা ডি এর চেয়ে বেশি, 1000 টাকা বেশি, তাহলে বি এরটা বের করতে বলছে। তো এরকম দিলে এই ম্যাথগুলো পড়তে মনে হয় কঠিন, মানে ম্যাথগুলো যখন দেখি তখন মনে হয় কঠিন, আসলে সহজ। তুমি কি করবে, সবগুলো অনুপাত যোগ করো, 5:2, 5:2:4:3 যোগ করলে কত? 14 হবে। একা চড়ি আমি, 14 হয়। তো আমি মোট টাকা ধরলাম 14x, এক্স এর সাথে বাংলা সংখ্যা লিখতে আমার ভালো লাগে না। তো 14x হলে তাহলে স্বাভাবিকভাবে 14x এর 4, 4x কার টাকা? সি এর। আর 3 হচ্ছে কার টাকা? ডি এর। 4x আর 3x এই দুজনের মধ্যে পার্থক্য কত হবে বলছে না? সি এর টাকা ডি এর চেয়ে 1000 বেশি, তাহলে পার্থক্য হবে 1000। তার মানে x এর মান 1000। সিম্পল, 4x - 3x 1000, তাহলে x ইকুয়াল 1000। তাহলে এখন আমার কাছে চাইছে বি এর টাকা, বি মানে তো 2, তো এইখানে 2x হচ্ছে বি, তার মানে 2 × 1000 মানে 2000 টাকা হচ্ছে বি এর সহজ আনসার। ঠিক আছে, অনুপাতগুলোকে যোগ করে মোট নিব, সেটার সাথে x ধরে আমি মোট টাকা ধরব। ঠিক আছে, তো মোট টাকার প্রত্যেকটা অনুপাত যার যারটা তার, তো দুজনের মধ্যে যে সম্পর্কটা দিবে সেখান থেকে x এর মান বের করে যেই মান চাচ্ছে সেটা বের করা। ওকে, শেষ 3টি অঙ্ক, 12টা অঙ্ক আমরা সলভ করে ফেলেছি, 15টার মধ্যে 3টা আছে। তো আজকের দিনের শেষ 3টা অঙ্ক। তো 15 নম্বর অঙ্কটা বলছে একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত? লাভ ক্ষতি থেকে অলরেডি 2টা ম্যাথ চলে আসছে। ঠিক আছে, একটা এর আগে করছি, এখন আরেকটা দিছি। লাভ ক্ষতি থেকে ম্যাথ আসবেই, 1, 2টা বা 3টা আসতে পারে। ঠিক আছে, তো এখানে বলছে 10% লাভ হলো, বিক্রয় মূল্য কত? 11,000। তো 10% লাভে একদম সিম্পল যদি চিন্তা করি যে ক্রয় মূল্য 100 টাকা হলো, 10% লাভে বিক্রয় মূল্য হওয়ার কথা 110 টাকা। 110 টাকার জায়গায় লাভ কত হয়েছে? 11,000 টাকা। ঠিক আছে, তাহলে 110, বা আমি নর্মালি চিন্তা করি যে 100% হচ্ছে ক্রয় মূল্য, 10% প্রফিট, তাহলে বিক্রয় মূল্য 110%। ঠিক আছে, তো এইভাবে চিন্তা করলাম, পার্সেন্টেজ যে চিন্তা করলাম, 110% 11,000, তাহলে 1% কত হবে? 11,000কে 110 দিয়ে ভাগ, আর 100% কত হবে? 100% গুণ হবে এখানে, তাহলে এখানে 110 110 কাটা একটা 1 থাকে, তাহলে 100 ভাগ করে 10,000। ঠিক আছে, 10,000 টাকা ক্রয় মূল্য, মোবাইলের ক্রয় মূল্য কত? 10,000 টাকা। এমনিতে চাইলে নর্মালি চিন্তা করতে পারো যে কোনো একটা যে 10,000 টাকার 10% কত? 1,000 টাকা, তখনই বিক্রয় মূল্য কত হবে? 11,000 টাকা। এভাবে চিন্তা করেও আনসার করতে পারো, বাট এটা হচ্ছে বেসিক প্রসেস যে আমি কি করব, আমার লাভ যেটা বলছে সেটাকে 100-র সাথে যোগ করব, সেটা আমার পার্সেন্টেজ, এবং বিক্রয় মূল্য তার সাথে বসাবো, এবং ঐকিক নিয়ম দিয়ে আমি ইজিলি ক্রয় মূল্যটা বের করতে পারবো। এবার আসি 14 নম্বর অঙ্কে। 10 জন লোক 24 ঘন্টায় 15টি কেক বানাতে পারে, 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে? আবার সে আগের মতো। ঠিক আছে, তো 10 জন লোক 24 ঘন্টায় 15টা কেক বানাতে পারে, ঐকিক নিয়ম দিয়ে চিন্তা করো, 10 জন লোক 24 ঘন্টায় 15টি কেক বানায়, 10, 24, 15। তাহলে প্রথমে আমি কি করবো, এই দুটাকে এক বানাবো। প্রথমে জনকে এক বানালাম। ঠিক আছে, একজন লোক 24 ঘন্টায় কয়টা কেক বানাতে পারবে? বেশি তো বানাতে পারবে না, 10 জন মিলে 15টা বানাতে পারছে, একজনকে আর এতটা বানাতে পারবে? তার মানে ভাগ করতে হবে, সংখ্যাটা কমে যাচ্ছে। সংখ্যা ছোট করতে হলে কি করতে হয়? ভাগ করতে হয়। এবার একজন লোক 1 ঘন্টায় কয়টা বানাতে পারবে? তাহলে আরো কম হবে, তাহলে সংখ্যাটা এটা দিয়েও ভাগ করতে হবে। এবার সংখ্যা হলো 8 জন, যে লোক কয়জন? 8 জন। এবার তো কেকের সংখ্যা বাড়বে, যে একজনের জায়গায় 8 জন হচ্ছে মানে কেকের সংখ্যা বাড়তেছে, তো বাড়লে কি করব? গুণ করব। এবার এখানে কত? 36 ঘন্টা, সময় বাড়তেছে, তাহলে কেকের সংখ্যা আরো বাড়বে, তাহলে এই সময়টাও কি করব? গুণ করব। সিম্পল, ঐকিক নিয়মে আমরা জানি বড় সংখ্যা থেকে একে আসলে ভাগ করতে হয়, বড় সংখ্যা থেকে একে আসলে ভাগ করতে হয়, এখান থেকে একে আসছে তাই ভাগ করছি। আবার 1 থেকে যখন বড় সংখ্যায় যায়,
এক থেকে যখন বড় সংখ্যা যাবো সেগুলো গুণ করতে হয়, তাতে যা রেজাল্ট আসে। তো এখানে আমরা কাটাকাটি করবো, তোমার কাছে ক্যালকুলেটর থাকলে তুমি ইজিলি করতে পারো। আমি এখানে এমনিতে লিখতেছি, আনসার আসে 18টি। তাহলে 8 জন লোক 36 ঘন্টায় 18টি কেক বানাতে পারবে। এবার আছে লাস্ট ম্যাথ, 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? যারা ভুলে গেছো তাদের মনে করিয়ে দিই, মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যাগুলো যেগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো 1 থেকে 11 এর মধ্যে 1 কখনো মৌলিক সংখ্যা না, যদিও 1 মৌলিক সংখ্যা শর্ত পূরণ করে, কিন্তু 1কে মৌলিক সংখ্যা ধরা হয় না। এরপর হচ্ছে 2, 3, 2কে 2 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3কে 3 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে আর নাই 8, 9, 10 এগুলোকে ভাগ করা যায়। আবার 11কেও যদি চিন্তা করি, 11কেও শুধু 11 দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশ চলে আসবে, পূর্ণ সংখ্যা ভাগফল পাবে না। তাহলে এই কয়টা হলো? 5টা। তাহলে 1 থেকে 11 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? 5টা। অনেকে এখানে তর্ক করে 11 এর মধ্যে বলছে, 11কে নিতে পারবো? 11 অবশ্যই কাউন্টে আসবে, 11 এর মধ্যে তো বলছে, 11-র আগ পর্যন্ত তো বলে নাই, ঠিক আছে? তাহলে কয়টা হলো? 5টা। তো আমাদের ক্লাস আজকে এতটুকু থাকবে। আমার কথা ছিল যে আমরা আর কিছু বেসিক ম্যাথমেটিক্স করবো, কিন্তু ক্লাসটা যথেষ্ট বড় হয়ে গেছে অলরেডি। তো আমি ক্লাসটা আজকে এতটুকু রাখতেছি, আমরা নেক্সট ক্লাস থেকে একদম বেসিক ম্যাথমেটিক্স বা টপিক ওয়াইজ ম্যাথমেটিক্স শুরু করবো। সবাই ভালো থেকো, শুভকামনা।